আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। কর্মচারীদের পিএফ এর টাকা জমা না করায় জলপাইগুড়ি পুরসভার 6টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল পিএফ দপ্তর। মাদক দমনের দাবাং কাউন্সিলর, বাসিন্দাদের নিয়ে শাবল হাতুড়ি হাতে গুড়িয়ে দিলেন মাদক কারবারিদের ডেরা। পানীয় জল প্রদানের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ, যানজটের নাকাল নিত্যযাত্রীরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। কর্মচারীদের পিএফ এর টাকা জমা না করায় জলপাইগুড়ি পুরসভার 6টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল পিএফ দপ্তর। পিএফ কর্তৃপক্ষের দাবি 2011 সাল থেকে টানা 2024 সাল পর্যন্ত কর্মচারীদের পিএফ এর টাকা জমা করেনি জলপাইগুড়ি পুরসভা। নিয়ম অনুযায়ী কর্মচারীর বেতন থেকে পিএফ এর টাকা কেটে নেওয়ার 15 দিনের মধ্যে তা জমা করতে হয়, কিন্তু নির্দিষ্ট সময়ে সেই টাকা জমা না করলে তার উপরে পেনাল্টি আর সুদ ধার্য হয়। জানা গিয়েছে, পেনাল্টি আর সুদ মিলিয়ে সেই অঙ্কের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 2 কোটি টাকা। এমন অবস্থায় ইনস্টলমেন্টের মাধ্যমে বকেয়া টাকা পরিশোধ করতে হবে, নয়তো আদালতের মুখাপেক্ষী হতে হবে। এই দুই রাস্তা পুরসভার সামনে খোলা রয়েছে বলে জলপাইগুড়ির পিএফ কমিশনার পवन कुमार बंसल জানান। ये जलपाईगुड़ी म्यूनसिपालिटी का अभी हाल ही में जो डैमेजेस होता है पेनल्टी और इंटरेस्ट अंडर सेक्शन 7Q ऑफ द ईपीएफ एनएमपी एक्ट उसका ऑर्डर किया गया था, और जिसकी राशि जमा नहीं होने पर बैंक अकाउंट फ्रीज करने की पावर ईपीएफओ को होती है, उसके तहत उनके बैंक अकाउंट फ्रीज किए गए हैं। कौन कौन साल का ये जो कभी पीरियड है, इसमें 2011 से लेकर 2024 के बीच में जो डिलेड रेमिटेंस है, जैसे इस्टेब्लिशमेंट को 15 दिन के अंदर पीएफ की राशि जमा करनी होती है। यदि वो राशि 15 दिन के बाद करता है तो उस पर इंटरेस्ट भी लगता है और पेनल्टी भी लगती है। तो इतने लंबे पीरियड का ये 1.74 करोड़ का असेसमेंट किया गया था, जिसकी रिकवरी के लिए ये कार्रवाई की गई है। तो कितना अकाउंट सीज किया है? लगभग 5 से 6 अकाउंट हमने जो हमारे रिकॉर्ड में अवेलेबल थे वो सीज किए हैं इनके। तो पुरसभा को आप तो बुलाया, क्या बोला है वो लोग? ये सुनने में आ रहा है, शायद वो कोर्ट भी जा सकते हैं या इंस्टॉलमेंट का प्रपोजल होता है वो भी ले सकते हैं। तो उनके पास जो भी एक्ट और स्कीम के तहत वो विकल्प हैं वो ऑप्शन एक्सप्लोर कर सकते हैं, लेकिन चूंकि कार्यालय को तो रिकवरी के लिए कार्रवाई करनी है, तो बैंक अकाउंट अटैचमेंट की कार्रवाई तो सर्वप्रथम की ही जाती है। तो सब अकाउंट तो सीज हुआ है, अभी वो लोग जो मायना देंगे जी कैसे करके देंगे? बिल्कुल देंगे, उनके पास कुछ और अब फंड्स अवेलेबल होंगे, वो अपना एक्सप्लोर करेंगे। उनको कहीं से मान लीजिए पैसा लेना है या उनके और कुछ असेट्स को डिस्पोज करके दे सकते हैं, वो इस्टेब्लिशमेंट को देखना है। ये क्वेश्चन का आंसर तो बेहतर वो बता पाएंगे कि वो फंड्स कैसे अरेंज करेंगे। পিএফ দপ্তর অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ায় আর্থিক লেনদেন প্রক্রিয়া যে কিছুটা ব্যাহত হবে তা মেনে নিলেও এই পরিস্থিতির দায় নিজের ঘাড়ে নিতে নারাজ জলপাইগুড়ি পুরসভার বর্তমান চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। তার দাবি 2011 সালে যারা দায়িত্বে ছিলেন তারা এর গুরুত্ব বোঝেননি। তিনি দায়িত্বে আসার পর থেকেই ধাপে ধাপে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। এক্ষেত্রে আইনের রাস্তাও খোলা আছে বলে জানান তিনি। না 11 থেকে পিএফ অফিসে পিএফ জমা পড়েনি, তার জন্য 5 থেকে 6টা অ্যাকাউন্ট। অভিযোগটা ভিত্তিহীন। 2011 সালের থেকে যে পিএফ চালু হয়েছিল, তখন সেই সময় তৎকালীন পুর বোর্ড যিনি চেয়ারম্যান ছিলেন বা যারাই ছিলেন আধিকারিকরা ছিলেন, তারা এর মানে কনসিকুয়েন্সটা কী হতে পারে সেটা না বুঝে তখন পিএফ জমা করেনি। পরবর্তীকালে পিএফ জমা হওয়া শুরু হয় এবং 2023 সাল থেকে পিএফ জমা, মানে 24 সাল থেকে পিএফ জমা একদম রেগুলার, 23 সাল থেকে পিএফ জমা একদম রেগুলারাইজড হয়ে গেছে, আপ টু ডেট হয়ে গেছে। এবং আমি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরে 53 লক্ষ টাকা একদম পিএফ অফিসে জমা করেছি। এখন ওরা একটা নতুন ডিমান্ড পাঠিয়েছে 1,74,00,000 টাকা, আরেকটার সঙ্গে 71 লক্ষ টাকা, এবং তার জন্য ওরা অ্যাটাচমেন্টের জন্য 2-4টা অ্যাকাউন্টে চিঠি দিয়েছে। আমার সাথে গতকাল দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, আমরাও আইনি পদক্ষেপ নিচ্ছি, ঠিক আছে। এবং দেখুন, শ্রমিকের পিএফের টাকা যেগুলো বকেয়া আছে সেগুলো তো ক্লিয়ার করে দেওয়া হয়েছে, কিন্তু যেটা পেনাল্টি আর এবং ইন্টারেস্ট ওরা চার্জ করছে 1,74,00,000 টাকা। এটার উপরে আমরা আইনি পরামর্শ নিচ্ছি এবং তারপরে যা যা করণীয় তাইতেই করবো। এই অ্যাটাচমেন্ট খুব দ্রুতই খুলে যাবে। অ্যাকাউন্টগুলো তো ফ্রিজ করে দিয়েছে, ওগুলো কোনো সমস্যা না। বললাম তো, একটা প্রশাসন চালাতে গেলে, অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে
অনেক কিছু মাথায় রেখে কাজ করতে হয়, আমরা সেই মোতাবেক করছি। এবং এটাও ভুলে গেলে চলবে না যে কেন্দ্রীয় সরকারের যেমন পিএফ ডিপার্টমেন্ট, সেরকম পৌরসভাও নিজেও একটা সরকার ভারতের সংবিধান অনুযায়ী, এবং তাই জন্য আমরা মানুষের স্বার্থেই কাজ করি। এবং যা মানুষের যে, আবার বলছি, শ্রমিকের যে পিএফ বকেয়া ছিল সেটা কিন্তু আমি চেয়ারম্যান পদে বসার পরে 53 লাখ টাকা একদম সাথে সাথে শোধ করে দিই। কিন্তু এখন পেনাল্টি আর ইন্টারেস্ট যেটা ওরা চার্জ করছে, যেটা কেন্দ্রীয় সরকারের পুলে চলে যাবে পেনাল্টিটা, ঠিক আছে, সেটার ব্যাপারে আমাদের সাথে গতকালও আলোচনা হয়েছে। এরপরে আইনি দিকটা আমরাও খতিয়ে দিচ্ছি। বলছিলাম পিএফ অফিস জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির 5 থেকে 6খানা অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, তারা পিএফ এর টাকা জমা করেনি, সেই কারণে একটা বিশাল অঙ্কের টাকা। কি বলবেন এই বিষয়ে? না, আমাদের তো কর্মচারীদের পিএফের যে টাকা, সেই টাকা 11 সাল থেকে 24 সাল পর্যন্ত সেই টাকা ঠিক মতন জমা পড়ছে না, এবং সেই টাকার কোনো ইন্টারেস্টও ঠিক মতন কর্মীরা পাচ্ছে না যারা অবসর নিয়েছে, এবং অবসর নেওয়ার পরেও তাদের পিএফের যে ইন্টারেস্টের টাকা সেটা পাচ্ছে না। কারণ 11 সাল থেকে 24 সাল পর্যন্ত পিএফের টাকা কর্তৃপক্ষ জমা দেয় নাই, পৌর কর্তৃপক্ষ জমা দেয় নাই ঠিক মতন। সেজন্যই ইন্টারেস্টের যে টাকা কর্মীরা বঞ্চিত হচ্ছে, সেই টাকা কর্মীরা পাচ্ছে না। তা এটা সত্যি দুর্ভাগ্য যে 11 সালের পর থেকে বিভিন্ন পৌর কর্তৃপক্ষ ছিল, এবং পৌর চেয়ারম্যানও বদল হয়েছে 3 বার। এবার নতুন চেয়ারম্যান এসছেন, দেখা যাক কী করে। কতটা সমস্যা পড়বে? না, সমস্যা তো হচ্ছেই, পৌরসভা তো সমস্যার মধ্যে দিয়ে চলছে। এইদিকে পৌর অবসরকালীন যে কর্মচারীরা আছে তারা ঠিক মতন পেনশন পাচ্ছে না, ওইদিকে পিএফেরও ঠিক মতন কর্মচারীরা ঠিক মতন পিএফের টাকা পাচ্ছে না যারা কর্মরত অবস্থায় আছে। সুতরাং এই সমস্যাগুলো তো পৌরসভার দিন দিন আরও আগামী দিনেও প্রচণ্ডভাবে দেখা দেবে। এক প্রকার চুলবুল পান্ডের ভূমিকায় খোদ কাউন্সিলর। মাদক কারবারিতে জেরা গুড়িয়ে দিলেন তিনি। কাউন্সিলরের এই সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। মাদক দমনের দাবাং কাউন্সিলর। বাসিন্দাদের নিয়ে শাবল হাতুড়ি হাতে গুড়িয়ে দিলেন মাদক কারবারিদের জেরা। জলপাইগুড়ি শহরের 12 নম্বর ওয়ার্ডে রেলের জমিতে অবৈধ ক্লাবঘর বানিয়ে মাদকের কারবার থেকে নিয়ে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে অভিযোগ চারপাশের জনবসতির। 100 মিটার দূরত্বে ছেলে এবং একটি মেয়েদের স্কুল। নেশাখোরদের দৌরাত্মে অতিষ্ঠ হয়ে উঠেছিল গোটা এলাকা। নিরাপত্তাহীনতায় ভুগছিলেন মহিলারা। একাধিকবার পুলিশের অভিযানেও মাদক কারবারিদের এই ডেরা বন্ধ না হওয়ায় এবার নিজেই ময়দানে নামলেন তৃণমূল কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন। কাউন্সিলর ও জোটবদ্ধ লোকজনকে দেখে পালিয়ে গেল মাদক কারবারি ও মাদকাসক্তরা। বাসিন্দাদের নিয়ে গুড়িয়ে দিলেন মাদক কারবারিদের প্রকাশ্য আস্তারা। খুশি বাসিন্দারা। না, পাড়ার লোকের স্বার্থে, মায়েদের স্বার্থে এখানে আমাকে আসতেই হলো। এদের পাশে আপনারা যে ইলিগাল অবৈধ নির্মাণটা দেখছেন, এটা বহু বছর আগে কে বা কারা অবৈধভাবে সরকারি জমিতে এই নির্মাণটা করেছিল, এবং সেটা এখন সাব যার ভর্তি। এখানে দিন রাত 24 ঘন্টা বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়ে বোধ এসে এখানে বসে নেশা করে, এবং নেশার ঘরে মেয়েদের সঙ্গে, লোকের সঙ্গে বিভিন্ন রকম উল্টাপাল্টা ব্যবহার করে, মেয়েদের কটূক্তি করে, এখান থেকে জিনিস চুরি করে। কিছুদিন আগে আপনারা মিডিয়া দেখেছেন, পাশে একটা স্ল্যাব ভাঙতেছিল, আমি স্পটে দেওয়ার সময় ধরে ফেলছিলাম, সেই নেশাগ্রস্ত ছেলেরাই। এইভাবে এই পাড়ায় এই পুরানা অবৈধ নির্মাণটা, এটা সম্পূর্ণ অবৈধ, সরকারি জমিতে বহু বছর আগে অবৈধভাবে হয়েছিল। সেটা আমরা পাড়ার লোকেরা সবাই মিলে, এই দেখুন অনেক পাড়ার লোক এখানে উপস্থিত আছে চারিদিকে, সবাই মিলে এটা ভেঙে দিলাম। অবশিষ্ট যেটুক আছে এখন আমাদের পাড়ার ইয়াং ছেলেরা সবাই পরিষ্কার করে দিবে, কারণ আমি তো একা এতগুলো খুলতে পারছি না। আমাদের এই সবাই এখন এটাকে
পরিষ্কার করে দেবে এলাকা জায়গাটা। থেকে মাদক মুক্ত করার যে অভিযান সেটাতে আপনি একটা মানে বলা যেতে পারে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই এলাকায় মাদক সমস্যা বহু বছরের, এবং এটা এসপি সাহেব থেকে শুরু করে আইসি থেকে ডিএম থেকে সবাইকে বহুবার লিখিত জানানো আছে, মাস পিটিশন দেওয়া আছে, তারা চেষ্টা করছেন। এখন অনেকটা পুলিশ এবং প্রশাসন, আমাদের পৌরসভার চেয়ারম্যান সবাই মিলে প্রচেষ্টা চালিয়েছে, বর্তমানে অনেকটাই কন্ট্রোলে আছে। কিন্তু এটা আমরা সন্তোষজনক না, এখনো আমাদের মেয়েদের, বোনেদের বা নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত। রেলকে কি বলবেন যে একাধিক যে তাদের যে পুরনো ঘরগুলো পড়ে রয়েছে সেগুলোকে আর সেগুলো অলরেডি আমি বলেছি, আবার আমরা বলবো, লিখিতভাবে বলবো, কারণ যেগুলো রেলের পুরানা বিল্ডিং সেগুলো আমরা রেলকে অনুরোধ করব যে অকেজো বিল্ডিং সেগুলো ভেঙে যেন পরিষ্কার করে আমাদের পাড়াটাকে যেন সুস্থ রাখার চেষ্টা করে। আর এটা সম্পূর্ণরূপে অবৈধ, তাই আমরা পাড়ার লোকেরাই এটা ভেঙে দিলাম। আজকে খুব ভালো উদ্যোগ, এবং এরকম উদ্যোগ রাখতে হবে যাতে সবাই সুস্থভাবে এখানে চলাফেরা করতে পারে। অসুস্থতা কি ছিল? অসুস্থতার নেশা রাখা হয়ে গেছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা সব এখান থেকে যাতায়াত করে, তাদের প্রতি কটূক্তি করা হয়। এগুলো তো চলতে পারে না, একটা সুস্থ সমাজে এগুলো চলতে পারে না। এগুলোকে ইমিডিয়েট এগুলোকে প্রশাসনের তরফ থেকে হোক, আমাদের সবাই সমবেতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে এর জন্য, এগুলোকে বন্ধ করার জন্য। আজকে যে পদক্ষেপ হলো তাতে কি মনে হয়? হ্যাঁ, খুব খুশি, এটা করা একটা দরকার ছিল আমাদের করা। নিরাপত্তা, হ্যাঁ, নিরাপত্তার জন্য এটা করার দরকার ছিল, এবং দরকারটা আগামীতে আবার হবে। আমরা বলবো যে দাদা একদম ঠিক কাজ করেছে, কারণ এখানে অনেক দিন থেকে ছেলেরা বসে নেশা করে, এখান দিয়ে কোনো মেয়েরা যাতায়াত করতে পারে না। আমরা মনে করি দাদা যেটা নিয়ে সিদ্ধান্ত নিয়েছে সেটা খুব ভালো। মেয়েদের নিরাপত্তা ভালো, স্কুল আছে। হ্যাঁ, এখানে মেয়েদের নিরাপত্তার জন্য এটা করেছে, স্কুল আছে, কেউ যাতায়াত করতে পারে না। হ্যাঁ, কেউ যাতায়াত করতে পারে না, খুব হ্যাঁ হ্যাঁ খুবই সমস্যায় রয়েছে আমরা। তো দাদা যেটা করেছে খুব ভালো কাজ করেছে। এর ফলে কি মনে হচ্ছে যে নিরাপত্তা বাড়বে? আশা করছি এটা ভেঙে দিলে নিরাপত্তাটা আমাদের বাড়বে। সামনে তো এই ধরনের কার্যকলাপ হচ্ছিল, আপনারা কিছু করছিলেন না, বলছিলেন না কাউকে? বলছি, অনেক কিছুই কাজ দিচ্ছে না। এর আগেও গেছিলাম থানায়, কিছুই হয় না, সেই জন্যই আজকে সবাইকে ডাকা হলো। কাউন্সিলর ভূমিকায় কি বলবেন? আজকে যে একেবারে দাবাং মেজাজে এসে একটা অবৈধ কারবার ভেঙে দিল, উনি যেটা করলেন এটা আমাদের খুবই উপকার হইলো। এরকম যদি কাউন্সিলর থাকে আমরা নিজেরা খুব ভালো থাকবো, নিরাপদে থাকবো, মেয়েদের নিরাপত্তা থাকবে। মিনাক্ষী শীলের রিপোর্ট, এবি নিউজ। পানীয় জল প্রদানের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। পানীয় জলের দাবিতে ডুয়ার্সের চালসা মেটেলি রাজ্য সড়ক অবরোধ করা হয়। পানীয় জল পরিষেবা প্রদানের জন্য ট্যাপ কল বসানো হলেও সেই ট্যাপ কলে নিয়মিত জল পড়ে না। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে বহুবার জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। অবশেষে পানীয় জল প্রদানের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল এলাকার বাসিন্দারা। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের মাটিয়ালির বাতাবাড়ি 1 নম্বর পঞ্চায়েতের পাহাড়ি এলাকায় চালসা পিডব্লিউডি এলাকায় ঘটে এই ঘটনা। এই এলাকায় প্রায় 80টি পরিবারের বসবাস। বুধবার সকালে পানীয় জল প্রদানের দাবিতে চালসা মেটেলি রাজ্য সড়কের পিডব্লিউডি এলাকায় সড়ক অবরোধ করলেন জনগণ। এদিন সকাল 9টা থেকে শুরু হয় এই অবরোধ। তার জেরে সড়কের দুই ধারে বহু যানবাহন আটকে পড়ে। এলাকার ছোট থেকে বড় সকলেই বালতি কলসি নিয়ে সড়ক অবরোধে সামিল হন। খবর পেয়ে এলাকায় পৌঁছয় মেটালি থানার পুলিশ। 2 ঘন্টা পর মাটিয়ালির বিডিও অভিনন্দন ঘোষ, মাটিয়ালি বাতাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা মিঝার এসে অবরোধকারীদের সঙ্গে কথা বললে অবরোধ উঠে যায়। आज हामी यहाँ पानीको लागि बसेको छौँ। हाम्रो चाहिँ यहाँ एकदमै पानी छैन, पिउने पानी धरि छैन। हामीलाई सब जग्गामा घर घर जल के अरे नल के खोलेको छ, तर हामीलाई यहाँ एकदमै पानी छैन। हामीलाई पिउने पानी धरि छैन। यहाँनिर हामी जन्मेको अहिले 36 वर्ष भयो, अहिलेसम्म हामी त 36 वर्ष भयो, अझै बुढी बुढी मान्छेहरू हेर्नुहोस्, तपाईँहरू देख्न सक्नुहुन्छ। अहिलेसम्म हामीलाई पानीको एकदम व्यवस्थै छैन। पिएचईको पानी भन्यो, खोइ अरू जग्गाले सबले पाइरहेको छ, तर हामीले पाएको छैन अहिलेसम्म। हामी चाहिँ कति दिन पानीको एउटा कल छ, एउटा घर छ, हाम्रो 80वटा जस्तो घर छ। त्यो 80वटा घर एक घन्टा लाइन लागेर हामीले 1 घैला पानी लिनुपर्छ। पाइपलाइन नहीं बैठा गया है, पाइपलाइन बिठाया है, पानी तो आता नहीं है। पानी त हाम्रो आउँदैन। या पंचायत ऑफिस में जाना है बहुत बार जनायो हामीले, तर हाम्रो यहाँ कसैले एक्सनै लिँदैन। किन हामी चाहिँ पानी बेगर बस्नु? हामी
खाने पानी धरी किनेर खानु हामी रेलवेलाई 100 रुपियाँ 200 रुपियाँ दिएर पानी माग्छौँ खान्छौँ त्यो पानी रोज हाम्रो पानीको टेन्सन बिहान उठ्यो पानी बोक्यो 12 बजी भयो खाना पकाउने पानी खोज्नुपर्छ हामीलाई कहाँबाट लिनु हामी पानी नानीहरू राम्ररी पढ्नु पाउँदैन जहाँ नानी पानी भोर हामी यसरी भन्नुपर्छ हामीले नानी पानी भोर बोतलमा पानी भोर नानीहरू पढ्नु पाउँदैन यो पानीको लागि हाम्रो नानीहरूको पनि भविष्य बिग्रिँदैछ कलमा 2 घन्टा हामी नानीहरूलाई उभ्याउँछौँ कहिले स्कुल जानु ढिलो हुन्छ यो पानीको लागि पानी एकदम हामीलाई चाहियो जबसम्म पानी पाउँदैनौँ हामी यहाँबाट हट्ने छैनौँ अभी भी कोई आया है आप लोगों से बात करने के लिए? कोई आएको छैन अहिलेसम्म अभी तक कोई नहीं आया है हम लोग का यहाँ पे अभी तक कोई नहीं आया है हम लोग को लेकिन पानी चाहिए जैसे भी करके जो हालत में भी। ধীমান রায়ের রিপোর্ট। তিরিশ টাকার ভাড়া 200 টাকা দাবি করে আইনজীবী এবং তার পরিবারকে দফায় দফায় মারধর টোটো চালকের, আহত 3 জন হাসপাতালে ভর্তি, তাদের মধ্যে 2 জনই মহিলা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি রোড স্টেশনে। এদিন কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেস ট্রেন করে জলপাইগুড়ি শহরে আসার জন্য রোড স্টেশনে নামেন এক মহিলা, যিনি একজন আইনজীবীর স্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কাউন্সিলর সহ বিশিষ্টজনেরা। সাধারণ ভাড়া বাবদ তিনি 30 টাকা দিতে চান। 3 কিলোমিটার দূরে অবস্থিত তার বাড়ি। অভিযোগ, টোটো চালক 200 টাকা ভাড়া দাবি করে। তারপরে শুরু হয় বচসা, শুরু হয় হাতাহাতি। আর এই ঘটনায় পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ আর রেল পুলিশ। মূল অভিযুক্ত টোটো চালকের স্ত্রী বাসন্তী হাজরাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। এদিকে খবর পেয়ে পৌঁছয় স্টেশনের আরপিএফ আধিকারিক বিপ্লব দত্ত। আজকে 11টা নাগাদ আমার বউয়ের দিদি আসে পদা থেকে, তাকে আমরা রিসিভ করতে যাই। তো প্রথমে একটা টোটো ঠিক করি, সেই টোটোতে উঠাই দিদিকে। তারপর সেখানকার সিন্ডিকেটের লোকজনরা এসে আমাকে বলে যে এই টোটোতে যাইতে পারবে না, যেহেতু ওটা লাইনের টোটো না। তো সাবসিকুয়েন্টলি আমাদেরকে তারা জোর হ্যাচে করে টেনে ইচ্ছে নেমে দেয় সেই টোটো থেকে এবং বলে তাদের টোটোতেই যাইতে। আমাদের কোনো অপশন না থাকে আমরা তাদের টোটোতেই উঠি এবং তাদের টোটোতে ওঠার পর তারা আমাদের বলে ওই রোড স্টেশন থেকে বেগুনটারি আসার জন্য পার পার্সন 200 টাকা করে ভাড়া লাগবে। পার পার্সন? হ্যাঁ, আমরা সেটাতে অস্বীকার করায় প্রথমে সেই সিন্ডিকেটের লোকজন আমাদেরকে প্রচণ্ডভাবে মারধর করে এবং শ্লীলতাহানি করে এবং সাবসিকুয়েন্টলি রেলওয়ে প্রোটেকশন ফোর্স এসে আমাদেরকে উদ্ধার করে আমরা তাদের কিছুক্ষণ ওখানে বসে থাকি এবং তারপরে কোতোয়ালি থানার থেকেও পুলিশ যায়। তারপরে তারা আমাদেরকে রেস্কিউ করে যখন বাড়িতে নিয়ে আসে তখন ডেঙ্গুবাজার রেলগেটের সামনে আরও 30-40 জন আমাদেরকে আটকায় এবং লাঠি লুটি বাটাম ঠাটাম দিয়ে যা পারে সব কিছু দিয়ে আমাদেরকে মারে এবং অ্যাজ এ রেজাল্ট আমার ওয়াইফের মাথা ফেটে যায় এবং বাকিরা আরও 2 জন এখন হসপিটালে ভর্তি। ওরা এখন হসপিটালেই ভর্তি আছে। আমার এইদিকে মারে, ইঞ্জুরি হয় বিভিন্ন মাথায় টাথায়, যেখানে যে যাটা পাইছে হাতের সামনে আমাকে দিয়ে মারার পর আমার এই ইঞ্জুরি অবস্থা, আমি ওয়াইফের আমার হসপিটালে ভর্তি। আমি এখন আসলাম এই থানায় এফআইআর করার জন্য। আপনারা কয়জন ছিলেন? আমরা টোটাল 4 জন ছিলাম। প্রথমবার যখন মারে তখন আমরা 3 জন ছিলাম, পরে আমার এই ভাই আসে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, পরে আমাদের 4 জনকে অ্যাটাক করে এবং 4 জনকেই মারে পরে আবার। হাসপাতালে ভর্তি? হাসপাতালে মহিলা 2 জন ভর্তি আছে। কি নাম তাদের? তাদের নাম সায়নী দাস এবং শ্রীমানী দাস। ঘটনা শুনে আমাদের একজন আইনজীবী ভাই, তার কোনো আত্মীয় আসছিল, তাকে আনার জন্য উনি আর এবং ওনার মিসেস তাকে যাওয়ার জন্য এখান থেকে মানে আনার জন্য রোড স্টেশনে যায় এবং এখান থেকে ওনারা একটা নিয়ে আসার জন্য। কিন্তু ওখানে নেমে বলা হয় যে বাইরে অ্যালাউ না, ওখান থেকেই গাড়ি নিতে হবে, মানে টোটো। সেই টোটোতে উঠে ওদের কাছে 200 টাকা ভাড়া চায়, 200 টাকা দিতে অস্বীকার করে যে এত কম সময় 200 টাকা কেন। তো সেই কোথায় আসতো উনি? বেগুনটারি আসতো রোড স্টেশন থেকে। তো এই নিয়ে বচসা হয়। বচসা হওয়ার পরে ওনাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়, ওনার স্ত্রীকে নিগ্রহ করা হয় এবং ওনার সাথে যে আসছিল তাকেও নিগ্রহ করা হয় এবং এখন তাদের চিকিৎসা চলছে। ওনারাও থানাতে আমরা এজাহার করব, আইনের পথে চলবে। কারণ হ্যাঁ, দুজনেই অ্যাডভোকেট। কারণ এটা তো হতে পারে না যে রোড স্টেশনে নেমে বেগুনটারিতে 200 টাকা ভাড়া দিতে হবে, তো জোর জুলুমের ব্যাপার নেই। আর যেখানে উনি নিজে একটা গাড়ি নিয়ে গিয়েছিল, তো ওনার সেটা অ্যালাউ করলো না যে ওখান থেকে নিতে হবে, তারপরে উঠে বলে 200 টাকা না দিলে যাব না এবং রাস্তায় নামিয়ে দিচ্ছে। এই জিনিস তো চলতে পারে না। আমরা ওনার ব্যক্তিগতভাবেই থানায় এফআইআর করবে, যেহেতু আমাদের আইনজীবী ভাই, আমরা ওর পাশে সবসময় সব লড়াই আছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর জলপাইগুড়িতে পদার্পণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো।
1939 সালের 4 ফেব্রুয়ারি আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র বসু জলপাইগুড়ি স্টেশনে পদার্পণ করেছিলেন। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে বুধবার জলপাইগুড়ির নেতাজি সুভাষ ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। জলপাইগুড়ি রেল স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে নেতাজির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ফাউন্ডেশনের সদস্য ও নেতাজি অনুগামীরা। উপস্থিত ছিলেন গোবিন্দ রায়, তপন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে নেতাজির দেশপ্রেম, ত্যাগ ও স্বাধীনতা আন্দোলনে তার অবদানের কথা স্মরণ করা হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে জলপাইগুড়ির নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সম্পাদক গোবিন্দ রায় বলেন, 4 ফেব্রুয়ারি জলপাইগুড়ির ইতিহাসে একটি গৌরবময় দিন। 4 ফেব্রুয়ারি আজকে একটি পূর্ণ দিন। আজকের দিনেই 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু জলপাইগুড়ির মাটিতে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের মহাসম্মেলনে প্রধান অতিথি রূপে উপস্থিত হয়েছিলেন। তখন তার বয়স ছিল 42 বছর। তার আগের বছরই তিনি হরিপুরায় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং তদানীন্তন সময়ে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতিকে রাষ্ট্রপতি বলে বর্ণনা করা হতো। ভারতের রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি জলপাইগুড়ির মাটিতে এসে আজকের দিনে 4 ফেব্রুয়ারি বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস সম্মেলনে প্রকাশ্য সভায় ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। জলপাইগুড়ির মাটি থেকে 6 মাসের চরমপত্র দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে তার ঘোষণা করেছিলেন সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা আন্দোলনে, যা স্বর্ণাক্ষরে লেখা আছে। সেই ঐতিহাসিক দিনটি আমরা জলপাইগুড়ি নেতাজি সুভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরই এখানে উদযাপন করি এবং জলপাইগুড়িতে নেতাজির আগমনের তথ্যচিত্র জলপাইগুড়ি স্টেশনে আমাদের রেল কর্তৃপক্ষের অনুমোদনে আমরা তার ফটো গ্যালারি এখানে স্থাপন করি, নেতাজির প্রতিকৃতি এখানে স্থাপন করি। প্রতি বছর আজকের দিনে আমরা নেতাজির প্রতি শ্রদ্ধা জানাতে জলপাইগুড়ির এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করবার জন্য আমরা এখানে সমবেত হই। আজকে আমাদের এই কর্মসূচি এখানে সংগঠিত হলো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। কর্মচারীদের পিএফ এর টাকা জমা না করায় জলপাইগুড়ি পুরসভার 6টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল পিএফ দপ্তর। মাদক দমনের দাবাং কাউন্সিলর, বাসিন্দাদের নিয়ে শাবল হাতুড়ি হাতে গুঁড়িয়ে দিলেন মাদক কারবারিদের ডেরা। পানীয় জল প্রদানের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ, যানজটের নাকাল নিত্যযাত্রীরা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।